এবার অনেকে তোমরা বলবে যে এ থেকে পি এর যে দূরত্বটা কত ডিসটেন্সও বলা হয়, ডিসপ্লেসমেন্ট কেন বলা হচ্ছে? ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে এটাই পার্থক্য যে ডিসটেন্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি এবং ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে পি পয়েন্টটা যে পার্টিকেলটা আছে কতটা ডিসটেন্স ট্রাভেল করেছে, আমাকে কিন্তু এ থেকে পি এই ডিসটেন্সটাই বলতে হবে। বাট আমাকে যদি বলে যে পি পয়েন্টে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কত, তখন আমি বলতে পারি যে পি পয়েন্টে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এপি এ পয়েন্টের রেসপেক্টে, এবং বি পয়েন্টের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট হচ্ছে যদি বলো বাবু বিপি। নিউমেরিক্যাল অ্যানালিসিসে দুখানা চ্যাপ্টার করিয়ে দিয়েছি আমি, সেটা একটা হচ্ছে অপারেটরস, একটা হচ্ছে নাম্বারস এন্ড এরর্স। এবার কমেন্ট সেকশনে কিছু কিছু স্টুডেন্টদের একটু আমি রিকোয়েস্ট দেখলাম যে তারা ডিনামিক্সের ভিডিও চাইছে। তো আমার এরপরে ইন্টারপ্রিটেশন করানোর ইচ্ছা ছিল, বাট আমি ডিনামিক্সের দিকে ছুটলাম বিকজ আমাকে ডিনামিক্সটাও করাতে হবে। তো ডিনামিক্সের যে প্রথম চ্যাপ্টার মোশন ইন আ স্ট্রেট লাইন, সেটা নিয়ে কথাবার্তা বলছি। আমি যেভাবে গ্র্যাজুয়েশন পড়ি এবং আজকে পড়ানোর মধ্যে বিস্তর পার্থক্য থাকবে। আমি আবার বলছি, প্রত্যেকবারে আমি একটা কথা বলি, সেই পার্থক্যটা হচ্ছে আমি কিন্তু এখানে ডিনামিক্স কী জিনিস, স্ট্যাটিক্স কী জিনিস, মেকানিক্স কী জিনিস এগুলো নিয়ে আলোচনা করবো না। এগুলো আমি সবসময় প্রত্যেকটা জিনিস যে কোথা থেকে এলো মেকানিক্স, কোথা থেকে সেই মেকানিক্স থেকে ডিনামিক্স এসছে, পার্টিকেল ডিনামিক্স এবং অন্যান্য ডিনামিক্সের মধ্যে পার্থক্য কি, প্রচুর কিছু কথাবার্তা বলি। ঠিক আছে, ওকে, রিলেটিভিস্টিক মেকানিক্স নিয়ে কথাবার্তা বলি, স্ট্রিং থিওরি নিয়ে কথাবার্তা বলি, ক্লাসিক্যাল মেকানিক্স নিয়ে কথাবার্তা বলি, কিন্তু এগুলো এখানে বলার জায়গা নয়। আজকে আমরা একদম ডাইরেক্টলি মোশন ইন স্ট্রেট লাইন, ডিনামিক্সের প্রথম চ্যাপ্টার মোশন ইন স্ট্রেট লাইন, এটা নিয়ে কথাবার্তা বলবো। জাস্ট আমি এটুকুনি বলতে চাই যে মেকানিক্সকে দুটো পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিনামিক্স, একটা হচ্ছে স্ট্যাটিক্স। ডিনামিক্সে আমরা একটা বডি বা কোনো পার্টিকেলের মোশন নিয়ে আলোচনা করি। সে যখন গতিশীল অবস্থায় থাকে, সেই গতিশীল অবস্থায় থাকার সময় তার ডিসপ্লেসমেন্ট, সে কতটা ডিসপ্লেসমেন্ট কভার করছে, বা তার ভেলোসিটি কত, বা তার অ্যাক্সিলারেশন কত, তার গতিবেগ বা তার ত্বরণ বা বন্ধন কত, এগুলো নিয়ে পুরোপুরি আলোচনা করি এই পার্টিকুলার ব্রাঞ্চে। আর স্ট্যাটিক্সে আমরা আলোচনা করি একটা বস্তু স্থির আছে কেন, একটা ঘরে চেয়ার আছে, চেয়ারটা অনন্তকাল ধরে স্থির হয়ে পড়ে আছে কেন, তার উপরে কোন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, কোন বল অ্যাপ্লাই করে সেই পার্টিকুলার চেয়ারটাকে ফিক্স রাখছে। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন কোন ফোর্স সেই রাস্তা দিয়ে হাঁটতে আমাদেরকে সাহায্য করে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমরা এখানে ডিসকাস করব স্ট্যাটিক্সে। তো আজকে আমরা ডিনামিক্স নিয়ে পুরোপুরি কথাবার্তা বলছি, এবং ডিনামিক্সের প্রথম চ্যাপ্টার হচ্ছে মোশন ইন আ স্ট্রেট লাইন। মোশন ইন আ স্ট্রেট লাইন মানে কি, মানে একটা পার্টিকেল যখন একটা সরল রেখা বরাবর অগ্রসর হয়, একটা পার্টিকেল যখন একটা সরল রেখা বরাবর অগ্রসর হয়, তখন সেই পার্টিকেলের মোশন নিয়ে যে আমরা আলোচনা করব, সেটা আমরা এই মোশন ইন স্ট্রেট লাইন চ্যাপ্টারে সম্পূর্ণভাবে আলোচনা করব। এবার একটা পার্টিকেল যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, তখন সেই পার্টিকেলের মোশন কিরম ডিফারেন্ট টাইপের হতে পারে। সাপোজ পার্টিকেলটা এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, যদি এ পয়েন্ট থেকে পার্টিকেলটা সাপোজ যাত্রা শুরু করে এবং সাপোজ সেই পার্টিকেলটা যদি বি পয়েন্টে যাওয়ার জন্য অগ্রসর হয়, তাহলে দুখানা জিনিস হতে পারে, যে এই পার্টিকেলটার যে অ্যাক্সিলারেশন আছে বা ত্বরণটা আছে সেটা ধ্রুবক মানে কনস্ট্যান্ট, আবার এই পার্টিকেলের অ্যাক্সিলারেশনটা কিন্তু ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন হতে পারে। মানে সোজা কথা বলতে গেলে আমি যদি প্রথমে ডিসপ্লেসমেন্ট নিয়ে কথাবার্তা বলি, যদি পার্টিকেলটা এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এবং কোনো একটা টাইম টিতে, সময় যখন টি, তখন সাপোজ পার্টিকেলটা পি পয়েন্টে আছে, তাহলে সেই পার্টিকেলটার এই মুহূর্তে ডিসপ্লেসমেন্টটা কি, এই পি পয়েন্টে পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটাকে আমি এ থেকে পি এর যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমি কিন্তু ডিসপ্লেসমেন্ট বলতে পারি। এবার অনেকে তোমরা বলবে যে এ থেকে পি এর যে দূরত্বটা কত ডিস্টেন্সও বলা হয় যায়, ডিসপ্লেসমেন্ট কেন বলা হচ্ছে? ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে এটাই পার্থক্য যে ডিস্টেন্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি এবং ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে পার্থক্যটা অ্যাকচুয়ালি কি, যখন একটা পার্টিকেল স্ট্রেট লাইন বরাবর মুভ করে, তখন ডিস্টেন্সটা অলওয়েজ পার্টিকেল যেই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো সেই পয়েন্ট থেকে মাপা হয়। মানে এ পয়েন্ট থেকে পি পয়েন্টের যে ডিস্টেন্সটা আছে ওটাকে আমি ডিস্টেন্স বলবো, এবং এ পয়েন্ট থেকে পি পয়েন্টের যে ডিস্টেন্সটা আছে ওটাকে আমি ডিসপ্লেসমেন্টও বলতে পারি, এটাকে আমি ডিসপ্লেসমেন্টও বলতে পারি। কিন্তু ডিসপ্লেসমেন্ট বলার পরে অ্যাবাউট এ এই কথাটা লিখতে হবে। মানে এখানে আমি যে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্টটাকে এক্স বলছি, এই এক্সটা যে এ পয়েন্টের সাপেক্ষে ডিসপ্লেসমেন্ট সেটাও কিন্তু আমাকে মেনশন করতে হবে। তার মানে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে একটা পয়েন্টের ডিসপ্লেসমেন্ট, পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কিন্তু আমি যে কোনো পয়েন্টের সাপেক্ষে নিতে পারি। যদি আমি এ পয়েন্টের সাপেক্ষে নিই, তাহলে এপিটা হচ্ছে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট এ পয়েন্টের সাপেক্ষে, এবং আমি যদি বি পয়েন্টের সাপেক্ষে ডিসপ্লেসমেন্ট কি সেটা মাপার চেষ্টা করি, তাহলে এই যে বিপিটা আছে, বিপিটা হচ্ছে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট কার সাপেক্ষে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ পি
অ্যাবাউট কি বললাম, ডিসপ্লেসমেন্ট অফ পি অ্যাবাউট বি। কিন্তু আমি কিন্তু ডিস্টেন্সটা বলতে পারবো না, বিপিটাকে কিন্তু আমি পি পয়েন্টের ট্রাভেল ডিস্টেন্স বলতে পারবো না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে পি পয়েন্টটা যে পার্টিকেলটা আছে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, আমাকে কিন্তু এ থেকে পি এই ডিস্টেন্সটাই বলতে হবে। বাট আমাকে যদি বলে যে পি পয়েন্টের পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কত, তখন আমি বলতে পারি যে পি পয়েন্টের পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এপি এ পয়েন্টের রেসপেক্টে, এবং বি পয়েন্টের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট হচ্ছে যদি বলো বাবু বিপি। তাহলে ডিসপ্লেসমেন্ট আমি যে কোনো পয়েন্টের রেসপেক্টে নিতে পারি, ডিস্টেন্স ট্রাভেলড ডিস্টেন্স আমায় কিন্তু ইনিশিয়াল যে পয়েন্ট আছে তার সাপেক্ষে নিতে হবে। তাহলে আমি যদি ডিসপ্লেসমেন্টটাকে এক্স বলি, তাহলে এই এক্স এর ডিসপ্লেসমেন্টের জন্য আমি এবার দেখব যে ভেলোসিটি বা অ্যাক্সিলারেশনের মান কত হবে, সেটাকে ভালো করে বোঝার চেষ্টা কর। যদি আমাদের ডিসপ্লেসমেন্টটা এক্স হয়, এবার ভ্যারিয়েবল বা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন মানে কি, যদি অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট থাকে মানে আমাদের যাত্রা করার শুরুতে প্রতিটা বিন্দুতে অ্যাক্সিলারেশনের মানটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তাহলে কি বললাম, এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, পুরোপুরি গিয়ে বি পয়েন্টে পৌঁছালো, মাঝখানে কিন্তু অ্যাক্সিলারেশনের মান কোনোভাবে পরিবর্তন হবে না। তাহলে এটাকে বলা হয় কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে যে ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন, মানে যত আস্তে আস্তে এক্স এর মান পরিবর্তন হচ্ছে, মানে যত আস্তে আস্তে পার্টিকেলটা নিজের পজিশনটা পাল্টাচ্ছে, তত আস্তে আস্তে কিন্তু পার্টিকেলের অ্যাক্সিলারেশনটা চেঞ্জ হচ্ছে। তাহলে একটা হয় কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, যেখানে প্রথম থেকে লাস্ট অব্দি অ্যাক্সিলারেশনটা পুরোপুরি ধ্রুবক থাকবে, চেঞ্জ হবে না। আর ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন মানে আমরা আস্তে আস্তে পার্টিকেলের পজিশন যত আস্তে আস্তে আমরা দৌড়াচ্ছি, সাপোজ যেরকম হয় 400 মিটার যখন দৌড়ায় তখন প্রথম আস্তে আস্তে শুরু করে, পরে কিন্তু লাস্টের দিক দিয়ে স্পিডটা আস্তে আস্তে বাড়ায়, তাহলে ওটা কিন্তু ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন। আর যদি প্রথম থেকে লাস্ট অব্দি সেম মানে অ্যাক্সিলারেশন মেনটেন করে, ওটাকে বলে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। তাহলে এইটুকুনি আমি পার্থক্য বললাম কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বা ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশনে। এবার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের সমস্ত কনসেপ্ট কিন্তু আগেই আমরা পড়ে এসেছি, ক্লাস 9-10-এ কিন্তু অলরেডি এগুলো আমরা নিয়ে আলোচনা করে এসেছি। কিরকম, সাপোজ একটা পার্টিকেল এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, সাপোজ এ পয়েন্টে পার্টিকেলের ভেলোসিটিটা হচ্ছে ইউ, আর বি পয়েন্টে পার্টিকেলের ভেলোসিটিটা হচ্ছে ভি। আর এই থ্রু আউট দ্য মোশন, এই পুরো মোশনে যদি পার্টিকেলের অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট থাকে, তাহলে কিন্তু এই ভি এফ আর ইউ নিয়ে আমরা অনেক কিছু ফর্মুলা বানিয়েছি। কিরকম ফর্মুলা, যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে সময় লাগে টি, তাহলে আমরা বানিয়েছিলাম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি। এই যে ফর্মুলাগুলো আমরা জানি, এই ফর্মুলাগুলো কিন্তু বারবার করে বলছি পুরোপুরি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের জন্য ফর্মুলা। তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি আছে, এ থেকে বি এর দূরত্ব যদি এস হয়, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2fs আছে। আরো অনেক কিছু ফর্মুলা আছে, s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। এই যতগুলো ফর্মুলা আমরা ক্লাস 9-এ মোটামুটি পড়ে এসেছি, এই প্রত্যেকটা ফর্মুলাগুলো কিন্তু হচ্ছে পুরোপুরি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের জন্য। তাহলে যেটা আমি এক্ষুনি বললাম যে ইফ আ পার্টিকেল মুভস অ্যালং এ স্ট্রেট লাইন স্টার্টিং ফ্রম এ ফিক্সড পয়েন্ট অন ইট উইথ ইনিশিয়াল ভেলোসিটি u and constant acceleration f, তার মানে v equals to u plus ft, s equals to ut plus ft square, v square equals to u square plus 2fs, যেখানে where v is the velocity and s is the displacement after any time t, মানে s টা হচ্ছে t টাইমে ট্রাভেল ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট, আর v টা হচ্ছে তোমার ফাইনাল ভেলোসিটি। তাহলে আমরা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের কিন্তু কনসেপ্টটা বোঝার চেষ্টা করলাম। এবার যদি পার্টিকেলটা স্ট্রেট লাইন বরাবর মুভ করে, তাহলে তো অনেক কিছু হতে পারে। স্ট্রেট লাইনটা তো এরকমও হতে পারে, আবার স্ট্রেট লাইনটা তো এরকম হতে পারে, নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে হতে পারে। তাহলে সেকেন্ড কেসে বলছে ইফ আ বডি ফলস ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি ফ্রম এ হাইট h, মানে পার্টিকেলটা এখানে আমি কি করেছি, এখানে পার্টিকেলটা কিন্তু হরাইজন্টাল স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, মানে একটা হরাইজন্টাল লাইন, এই লাইন বরাবর কিন্তু মুভ করেছে। এবার পার্টিকেলটা যদি ভার্টিক্যাল লাইন বরাবর মুভ করে, মানে পার্টিকেলটা যদি ওপর থেকে নিচে নামে বা নিচ থেকে উপরে ওঠে, তাহলে আমাদের ফর্মুলাগুলো কি হবে, এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। সাপোজ এটা এ পয়েন্ট আর মেজেটা হচ্ছে বি পয়েন্ট। কি বলেছে আমাদের এখানে, ইফ আ বডি ফলস ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি ফ্রম এ হাইট h, মানে নিচ থেকে ওপরে এই পুরো হাইটটাকে বলছে h। এবার বলছে ফলস ফ্রি আন্ডার গ্র্যাভিটি, মানে যে পার্টিকেলটার উপরে একটাই ফোর্স কাজ করছে, একটাই অ্যাক্সিলারেশন কাজ করছে, সেটা হচ্ছে কি, জলদি বলো, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আমরা প্রত্যেকে জানি যে পৃথিবীর কেন্দ্র আমাদের যেই ফোর্স দিয়ে টানে বা যেই অ্যাক্সিলারেশন দিয়ে আমাদেরকে টানে, সেটাকে বলা হয় জি, এবং সেটা একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। সবাই এটা আমরা খুব ভালো করে জানি। তাহলে যদি এই সাইড থেকে নিচের দিকে নামে অ্যাবভ দি হার্ড সারফেস ফ্রম রেস্ট, মানে যখন এ পয়েন্টে ছিল তখন তার ভেলোসিটি মানে গতিবেগ ছিল 0, আর যখন বি পয়েন্টে এসে পৌঁছাচ্ছে, কথার কথা বলছি, তখন সাপোজ গতিবেগটা হচ্ছে ভি। তাহলে প্রথম অবস্থায় গতিবেগটা ছিল 0, আর লাস্ট অবস্থায় গতিবেগটা কি, জলদি বলো, ভি। তাহলে আমি যদি এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি যদি অ্যাপ্লাই করি,
তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ তো হবে না, এফটা তো এখানে জি, জিটি। ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, যেহেতু ইনিশিয়াল ভেলোসিটির মান 0, তাহলে আমাদের প্রথম ফর্মুলা কি হয়ে গেল, ভি ইকুয়ালস টু জিটি হয়ে গেল না? তাহলে একটা পার্টিকেল যদি ওপরে থেকে নিচের দিকে পড়ে এবং তার হাইটটা যদি এইচ থাকে, তাহলে প্রথম অবস্থায় ভেলোসিটি হচ্ছে 0, লাস্ট অবস্থায় ভেলোসিটি হচ্ছে ভি, এবং সময় যদি আমাদের লাগে টি, তাহলে ভি ইকুয়ালস টু জিটি হয়ে যাবে। তাহলে এইগুলো কিন্তু কিছুই না, এই প্রথমে আমি যে 3টে ফর্মুলা লিখেছি সেই ফর্মুলার দ্বারা তৈরি কিন্তু পার্টিকুলার কেস। সেকেন্ড কেসটা আমরা দেখি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার আছে। তো এবার এখানে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে পার্টিকেলটা, এইচ ডিস্টেন্স ট্রাভেল করছে, বিকজ হাইট যতটা ততটা ডিস্টেন্স এখানে ট্রাভেল করবে। ভালো কথা। তাহলে আমি যদি এখানে এস এর জায়গায় এইচ বসিয়ে দিই, আর ইউ তো এখানে 0, তাহলে ইউটিটা 0 হয়ে যাবে, আর হাফ এফ এর জায়গায় জি বসলে হাফ জি টি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এইচ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মুলা। কখন? যখন পার্টিকেলটা ওপর থেকে নিচে পড়ছে এবং তারপরে একটাই অ্যাক্সিলারেশন কাজ করছে, কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, জি। নেক্সট লাস্ট ফর্মুলা, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2fs। ইউ যেহেতু 0 এবং এস আমাদের কি এখানে ডিস্টেন্স যেটা ট্রাভেল করছে, যেহেতু ওপর থেকে নিচে পড়লে পুরোপুরি এইচ ডিস্টেন্স ট্রাভেল করবে, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ এর জায়গায় 0 বসালে 0 স্কোয়ার প্লাস 2 এফ এর জায়গায় জি বসবে 2gh। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2gh কখন হবে? যখন একটা পার্টিকেল ওপর থেকে নিচে পড়বে, প্রথম অবস্থায় ভেলোসিটি 0, এইচ হাইট ট্রাভেল করছে, তাহলে তখনই কিন্তু এই 3 নম্বর ফর্মুলাতে ভি এর জায়গায় ভি রাখলাম, ইউ এর জায়গায় 0 বসালাম, এফ এর জায়গায় জি বসালাম, এস এর জায়গাতে এইচ বসালাম, কাজ আমাদের কিন্তু পুরোপুরি হয়ে গেল। এবার যেই মুহূর্তে আমাদের ত্বরণ না হয়ে মন্দন হয়, যেই মুহূর্তে আমাদের ত্বরণ না হয়ে মন্দন হয়, মানে অ্যাক্সিলারেশন না হয়ে রিটার্ডেশন হয়, সেই মুহূর্তেই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ফর্মুলাটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। কিভাবে পরিবর্তন হয় ভালো করে বোঝার চেষ্টা করো। যখন এফটা অ্যাক্সিলারেশন না হয়ে রিটার্ডেশন হয়, তখন এই প্রতিটা ফর্মুলার মাঝখানে মাইনাস আসে। এর লজিক নিয়ে আমি এই মুহূর্তে কথাবার্তা বলছি না, জাস্ট আমি বলে দিলাম। ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এফ টি হয়ে যায়, এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ এফ টি স্কোয়ার হয়ে যায়, আর ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2fs হয়ে যায়। এই 3টে ফর্মুলা হয় যদি এফটা অ্যাক্সিলারেশন না হয়, রিটার্ডেশন হয়, মানে মন্দন হয়। মন্দন মানে কি, যে ক্রমাগত যত আমরা এগোচ্ছি তত আমাদের ভেলোসিটি কমছে। আমরা যত আস্তে আস্তে দেখবে সিঁড়ি দিয়ে যখন আমরা উপরের দিকে উঠি, আমাদের ভেলোসিটি কিন্তু আস্তে আস্তে কমে। কেন? বিকজ সিঁড়ি দিয়ে যত আমরা উপরের দিকে উঠছি, আমাদের কিন্তু অ্যাক্সিলারেশন তৈরি হচ্ছে না, আমাদের রিটার্ডেশন তৈরি হচ্ছে। তো যেহেতু মন্দন তৈরি হয়, মন্দন কি করে? মন্দন আমাদের গতিবেগকে কমাতে সাহায্য করে। তাহলে যখনই মন্দন হবে তখনই কিন্তু মাইনাস সাইন চলে আসবে প্রত্যেকটা ফর্মুলার মাঝখানে। এবার 3 নম্বর কেসটা ভালো করে দেখো। ইফ আ বডি ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড, যদি একটা পার্টিকেলকে নিচ থেকে উপরের দিকে ছোড়া হয়, তাহলে এটা এ, এটা এখন বি। এ পয়েন্টে যেই ভেলোসিটি দিয়ে ছোড়া হয়েছে ওটাকে ইউ বলছি, আর বি পয়েন্টে ভেলোসিটি কি হবে সেটা নিয়ে আমরা পুরোপুরি আলোচনা করছি, দেখছি ব্যাপারটা। তাহলে এ থেকে বি পয়েন্ট অব্দি গেছে, বি পয়েন্টে যেতে তাকে এইচ হাইট ট্রাভেল করতে হয়েছে, সময় লেগেছে আমাদের টি, এবং বি পয়েন্টে ভেলোসিটিটা হচ্ছে ভি। এবার তোমরা নিজেরা বলার চেষ্টা করবে যে এখানে অ্যাক্সিলারেশন হবে না রিটার্ডেশন হবে। যখন তুমি নিচ থেকে একটা পাথর ওপরের দিকে ছোড়ো, সেই পাথরের ভেলোসিটি গতিবেগ আস্তে আস্তে কমে। তো তাহলে যদি গতিবেগ আস্তে আস্তে কমে, তার মানে আমাদের এখানে অ্যাক্সিলারেশন না রিটার্ডেশন কাজ করছে। তাহলে কিছুই আমি এখানে করলাম না। এই যে আমি রিটার্ডেশনের 3টে ফর্মুলা এখানে লিখেছি, এই 3টে ফর্মুলায় যেহেতু আমাদের এখানে অ্যাক্সিলারেশনটা হচ্ছে পুরোপুরি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এই প্রতিটা ফর্মুলায় কিচ্ছু করতে হবে না, এফ এর জায়গাতে জি বসিয়ে দাও। তাহলে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। কেন মাইনাস? বিকজ এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে না, রিটার্ডেশন হচ্ছে, আমাদের ভেলোসিটি কিন্তু আস্তে আস্তে কমছে। এইচ ইকুয়ালস টু, এখানে এস এর জায়গাতে বসিয়ে দেবো এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর এখানে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস এফ এর জায়গায় বসে যাবে জি, মানে 2gh। তাহলে আমরা এখানে 3টে কেস করলাম। যখন পার্টিকেলটা হরাইজন্টাল লাইন বরাবর, মানে যে কোনো স্ট্রেট লাইন বরাবর যদি মুভ করে, তাহলে অ্যাক্সিলারেশন হলো এই 3টে ফর্মুলা, রিটার্ডেশন হলো এই 3টে ফর্মুলা। আর এখানে পার্টিকুলার কেস যদি ওপর থেকে নিচে নামে, তাহলে 3টে ফর্মুলা লিখে দিয়েছি। আর ওপর থেকে নিচে যদি পার্টিকেলটা পড়ে, তাহলে কিন্তু স্ট্রিক্টলি অ্যাক্সিলারেশন হবে অলওয়েজ, বিকজ ওপর থেকে নিচে পার্টিকেলটা পড়লে তার ভেলোসিটি বাড়ে। তুমি যখন ওপর থেকে কোনো পাথর নিচের দিকে ফেলো, তখন কিন্তু তার পাথরের ভেলোসিটিটা কন্টিনিউয়াসলি বাড়ে। তো যেহেতু ভেলোসিটি বাড়ছে, মানে এখানে অ্যাক্সিলারেশন, তাই জন্য এই 3টে ফর্মুলার দ্বারা আমি কিন্তু এই 3টে ফর্মুলা তৈরি করেছি। আর যখন একটা পাথরকে তুমি নিচ থেকে উপরের দিকে ছুটবে, তখন কিন্তু পাথরের গতিবেগ কমে, মানে এখানে কি হবে? রিটার্ডেশন। তো রিটার্ডেশনের যে 3টে ফর্মুলা আছে, সেই 3টে ফর্মুলা থেকে কিন্তু আমি এই 3টে ফর্মুলাকে তৈরি করলাম। ভালো করে আবার দেখে নাও। বাট
বাট এটা মাথায় রাখবে যেটা কিন্তু পুরোপুরি কিন্তু এটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের জন্য, পুরোপুরি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের জন্য। এটা কিন্তু অলরেডি আমরা ক্লাস 9, 10, 7, 8 করে এসেছি। এবার খেলাটা ঘুরে যাবে যখন অ্যাক্সিলারেশনটা ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন হবে। মানে সাপোজ একটা পার্টিকেল এ পয়েন্ট থেকে আস্তে আস্তে বি পয়েন্টের দিকে যাচ্ছে, ধরলাম যখন টাইমটা টি তখন পার্টিকেলটা আছে পি পয়েন্টে। ওকে, এবার যদি জিজ্ঞেস করা হয় যে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা কত, তখন পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট আমি এ পয়েন্টের সাপেক্ষেও মাপতে পারি, আবার বি পয়েন্টের সাপেক্ষেও মাপতে পারি। ধরলাম এ পয়েন্টের সাপেক্ষে যদি ডিসপ্লেসমেন্টটা এক্স হয়, তাহলে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, পি পয়েন্টের ভেলোসিটিটাকে আমি যদি ভি ধরি, আমরা প্রত্যেকেই জানি যে ভি এর মানটা কি হয়ে যায়, ডিএক্সডিটি। ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কিন্তু ভেলোসিটি চলে আসে, আর আমি যদি ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কিন্তু অ্যাক্সিলারেশন চলে আসে। তাহলে ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে ভেলোসিটি, ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কিন্তু বাবু জলদি বলো অ্যাক্সিলারেশন। তাহলে কখন আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব, তখনই এই ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করার কথা ভাববো যদি আমাদের অ্যাক্সিলারেশনটা ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন হয়। মানে ক্রমাগত এক্স এর মান যত চেঞ্জ হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশনের মান কিন্তু পরিবর্তন হচ্ছে, তখনই কিন্তু আমরা ডিসপ্লেসমেন্টকে ডেরিভেটিভ করে ভেলোসিটি পাবো, ভেলোসিটিকে ডেরিভেটিভ করে অ্যাক্সিলারেশন পাবো। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বা কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য কিন্তু এই জিনিসটা আমরা করব না, করা যায় না এটা বলা ভুল, বাট আমরা করবো না। এবার এই পার্টিকেলটা মুভ করার জন্য তো বাবু ফোর্স দরকার, এই পার্টিকেলটা মুভ করার জন্য তো ফোর্স দরকার। তো ফোর্স তো দুদিকে কাজ করতে পারে। সাপোজ এ পয়েন্ট, এখানে সাপোজ পার্টিকেলটা পি পয়েন্টে গেছে, এটা বি পয়েন্ট। ফোর্স এই যে পি পয়েন্টে পার্টিকেলটা আছে যার মাসটা আমি ধরছি স্মল এ, তাহলে ফোর্সটা আমাদের এ পয়েন্টের দিকে কাজ করতে পারে, আবার ফোর্সটা এ পয়েন্টের বিপরীত দিকে কাজ করতে পারে। তাহলে পি পয়েন্টে পার্টিকেলের উপরে যে ফোর্স মানে বলটা প্রয়োগ হচ্ছে তাকে মুভ করানোর জন্য, সেটা এ পয়েন্টের দিকে কাজ করতে পারে, আবার সেটা এ পয়েন্টের বিপরীত দিকে কাজ করতে পারে। যদি এ পয়েন্টের দিকে কাজ করে এই পার্টিকুলার ফোর্সকে বলা হয় অ্যাট্রাকটিভ ফোর্স, একে বলা হয় অ্যাট্রাকটিভ ফোর্স। আর যদি এ পয়েন্টের বিপরীত দিকে কাজ করে এরকম টাইপের ফোর্সকে বলা হয় রিপালসিভ ফোর্স। ঠিক আছে, তাহলে পার্টিকেলের মাসটা হচ্ছে এম, সময় লাগছে হচ্ছে আমাদের টি পি পয়েন্টে পৌঁছানোর জন্য, এবং পার্টিকেলের উপরে ফোর্সটা কাজ করছে এফ। এবার এই যে আমি ডিসপ্লেসমেন্টের কথাবার্তা বলছি না, এখানে কিন্তু ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স। মাথায় রাখবে ডিসপ্লেসমেন্ট কিন্তু অলওয়েজ একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন আছে। তাহলে ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে? যেহেতু আমি এ পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা বের করছি, এ পয়েন্টের রেসপেক্টে, তাহলে ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা কিন্তু হবে এ থেকে পি এর দিকে। আর আমি যদি বি পয়েন্টের রেসপেক্টে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট বের করতাম, তাহলে আমাদের কিন্তু ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা হতো বি থেকে পি এর দিকে। মাথায় কিন্তু এটা পুরোপুরি রাখতে হবে। তাহলে ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা কিন্তু এ থেকে পি এর দিকে, বারবার করে বলছি। এবার কোন পার্টিকুলার ল মেনে চলবে, এই পার্টিকেলগুলো কোন পার্টিকুলার ল মেনে চলবে? যখন অ্যাক্সিলারেশন ভেরিয়েবল অ্যাক্সিলারেশন হবে তখন কোন ল মেনে এই পার্টিকেলটা পুরোপুরি চলবে? পার্টিকেলটা সবসময় কোন ল মেনে চলবে? অলওয়েজ নিউটনের সেকেন্ড ল মেনে চলবে, নিউটনের সেকেন্ড ল কি বলছে? মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফোর্স। কি বললাম? মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফোর্স। তাহলে মাস যদি এম হয়, অ্যাক্সিলারেশন যদি ডি স্কোয়ার এক্স ডি স্কোয়ার হয়, ডান দিকে কি আসবে জলদি বলো? ফোর্স আসবে। এবার আমি কি বলেছি যে অ্যাক্সিলারেশনের ডিরেকশনটা কিন্তু এ থেকে পি এর দিকে, ঠিক আছে? তাহলে এক্স এর ডিরেকশনটা যদি এ থেকে পি এর দিকে হয়, তাহলে ডি স্কোয়ার এক্স ডি স্কোয়ারের ডিরেকশনটা কি হবে? সেটাও এ থেকে পি এর দিকে হবে। ডান দিকে ফোর্স, ভালো করে শুনবি জিনিসটা, ডান দিকে লিখবো ফোর্স। এবার ফোর্সের ডিরেকশনটা এই ছবিতে ফোর্সের ডিরেকশনটা কি কোন দিকে আছে? ডিসপ্লেসমেন্টের দিকে আছে নাকি ডিসপ্লেসমেন্টের অপোজিট দিকে আছে? এই ছবিতে ফোর্সের ডিরেকশন ডিসপ্লেসমেন্টের অপোজিট দিকে আছে। মানে ফোর্সটা যদি অ্যাট্রাকটিভ ফোর্স হয়, তাহলে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন আর ফোর্সের ডাইরেকশনটা অপোজিট দিকে থাকে, তখন ফোর্সের আগে মাইনাস সাইন আসবে। আর যদি রিপালসিভ ফোর্স হয়, মানে তখন ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন এবং ফোর্সের ডাইরেকশনটা সেম দিকে থাকবে, তখন কিন্তু আমাদের মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু যে ফোর্স, সেই ফোর্সের আগে প্লাস সাইন আসবে। এরকম কেন? বিকজ এইটা একটা ভেক্টর ইকুয়েশন। ভেক্টর ইকুয়েশন কি করতে হয়? বাঁ দিকের ডিরেকশন এবং ডান দিকের ডিরেকশনটাকে সেম রাখতে হয়। তাহলে ডি স্কোয়ার এক্স ডি স্কোয়ারের ডিরেকশনটা হচ্ছে এ থেকে বি এর দিকে, ফোর্সের ডিরেকশনটা যদি অপোজিট দিকে হয়, তাহলে মাইনাস এফ এর ডিরেকশনটা কিন্তু উল্টো দিকে হয়ে যাবে।
তাহলে এফ এর ডিরেকশনটা কিন্তু ডিসপ্লেসমেন্টের উল্টো দিকে, কিন্তু মাইনাস এফ এর ডিরেকশনটা কিন্তু ডিসপ্লেসমেন্টের দিকে। তাহলে এই ছবিতে যেহেতু এফ এর ডিরেকশনটা উল্টো দিকে আছে, এফ এটাকে মাইনাস সাইন দিলে, একটা ভেক্টরটাকে মাইনাস সাইন দিয়ে দিলে কিন্তু ডিরেকশনটা পাল্টে যায়। তাহলে বাঁ দিকের এবং ডান দিকের ডিরেকশনটাকে সেম করার জন্যই কিন্তু এখানে মাইনাস সাইন দেওয়া হয়েছে। আর এখানে তো আমার মাইনাস সাইন দেওয়ার দরকার নেই, এখানে তো এফ এর ডিরেকশন এবং ডিসপ্লেসমেন্ট ডিরেকশনটা পুরোপুরি সেম আছে। তাহলে মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফোর্স। তাহলে মাথায় রাখতে হবে, যদি ফোর্সটা অ্যাট্রাকটিভ ফোর্স হয় তাহলে আগে মাইনাস সাইন আসবে, আর যদি ফোর্সটা রিপালসিভ ফোর্স হয় তাহলে কিন্তু মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফোর্সের আগে প্লাস সাইন আসবে। তাহলে আমাদের কিন্তু নিউটনের সেকেন্ড ল মেনে অলওয়েজ চলা হয় যখন অ্যাক্সিলারেশনটা ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন। এবার চুপচাপ আমরা একটা অঙ্কের দিকে ফোকাস করছি এই মুহূর্তে। ওকে, দেখি আমাদের এখানে এই মুহূর্তে কতগুলো অঙ্ক করানো যায়, এটা নিয়ে আমরা পুরোপুরি কিন্তু চর্চা করছি। ওকে, আচ্ছা কি বলছি, ইফ আ পার্টিকেল মুভস ইন আ স্ট্রেট লাইন এন্ড দ্য ডিস্টেন্স s ফ্রম এ ফিক্সড পয়েন্ট এট এনি টাইম t। তাহলে স্ট্রেট লাইন বরাবর মুভ করছে এবং এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, কোন একটা সময় পি পয়েন্টে পৌঁছেছে এবং ডিস্টেন্সটাকে মানে ডিসপ্লেসমেন্টটাকে s বলে দিয়েছে, ঠিক আছে। আর টাইমটা আমাদের এখানে t এবং এস এর মান বলে দিয়েছে a cos nt প্লাস b sin nt। তারপর বলেছে where ab আর কনস্ট্যান্ট দেন দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল ইজ। এবার তোমরা নিজেরাই বলার চেষ্টা করো, এখানে ডিসপ্লেসমেন্টটা তো ভ্যারিয়েবল, বিকজ টি এর মান পরিবর্তন হলে তো ডিসপ্লেসমেন্টের মানও পরিবর্তন হবে। ডিসপ্লেসমেন্ট যদি ভ্যারিয়েবল হয়, ডিসপ্লেসমেন্টকে ডেরিভেটিভ করলে ভেলোসিটি সেটাও ভ্যারিয়েবল, তাকে ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশন, মানে এখানে কিন্তু অ্যাক্সিলারেশনটা ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন, সিম্পল কথাবার্তা। তাহলে ডিসপ্লেসমেন্টকে ডেরিভেটিভ করলে ভেলোসিটি পাবো, ভেলোসিটিকে ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশন পাবো। তাহলে আমাকে বলেছে এখানে অ্যাক্সিলারেশন অফ দি পার্টিকেল ইজ, এই পার্টিকেলের অ্যাক্সিলারেশনটাই চারটের মধ্যে কোনটা ট্রু হবে। কিছুই করতে হবে না, সবার আগে ডিসপ্লেসমেন্টকে ডেরিভেটিভ করে দাও। cos nt কে ডেরিভেটিভ করলে মাইনাস n sin nt হয়ে যায়, আর sin nt কে ডেরিভেটিভ করলে n cos nt হয়ে যায়। আবার যদি আমি ডেরিভেটিভ করি ডি স্কোয়ার এর ডি স্কোয়ার, এটা হয়ে যাবে আরেকটা n স্কোয়ার a sin nt, আর এখানে cos nt কে ডেরিভেটিভ করলে মাইনাস sin nt, মানে মাইনাস n স্কোয়ার b sin nt, সরি cos nt, এক্সট্রিমলি সরি, এটা n স্কোয়ার এটা cos nt হয়ে যাবে, এক্সট্রিমলি সরি, আর এখানে n স্কোয়ার b sin nt হয়ে যাবে। তাহলে আমি যদি এখান থেকে মাইনাস n স্কোয়ার কমন নিই, তাহলে এখানে a cos nt প্লাস b sin nt হয়ে যাচ্ছে। এটা মানে কি মাইনাস n স্কোয়ার, এটা মানে তো s পুরোপুরি। তাহলে এখানে ডি স্কোয়ার এস ডি ডি স্কোয়ারটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ইনটু এস। ভালো করে বুঝবে জিনিসটা কি বলার চেষ্টা করছি। কনস্ট্যান্ট যেটা আছে, কনস্ট্যান্টের জন্য প্রপোর্শনাল সাইন চলে আসবে, বাট মাইনাসটা কিন্তু কনস্ট্যান্টের মধ্যে ঢোকাবে না। তাহলে ডি স্কোয়ার এস ডি স্কোয়ারটা কিন্তু প্রপোর্শনাল টু মাইনাস এস, ঠিক আছে। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা ট্রু হচ্ছে? নেগেটিভ অ্যান্ড প্রপোর্শনাল টু এস স্কোয়ার, প্রপোর্শনাল টু এস স্কোয়ার তো নয়, নেগেটিভ অ্যান্ড প্রপোর্শনাল টু এস, এটাই তো আমাদের ঠিক বলে মনে হচ্ছে। 3 নম্বরে বলেছে নেগেটিভ অ্যান্ড প্রপোর্শনাল টু 1/s স্কোয়ার। নেগেটিভ তো ঠিক আছে, কিন্তু প্রপোর্শনাল টু 1/s স্কোয়ার তো হচ্ছে না। পজিটিভ অ্যান্ড প্রপোর্শনাল টু এস, এটাও তো হচ্ছে না। তাহলে একটাই অপশন আমাদের কারেক্ট হবে, অপশন বি, যেখানে বলছে নেগেটিভ অ্যান্ড প্রপোর্শনাল টু এস। এটাই কিন্তু আমাদের পুরোপুরি কারেক্ট হচ্ছে। সেকেন্ড কোশ্চেন আমরা চলে আসি এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইফ আ পার্টিকেল মুভস ইন আ স্ট্রেট লাইন অ্যাকর্ডিং টু দি ল, ইফ আ পার্টিকেল মুভস ইন আ স্ট্রেট লাইন অ্যাকর্ডিং টু দি ল, x ইকুয়ালস টু a sin mu t প্লাস এটাকে এপসাইলন সিম্বল বলা হয়, দেন দ্য ভেলোসিটি ইজ রিলেটেড বাই, মাথায় রাখবে এই যে x দিয়ে দেওয়া হয় না, এক্সটা কিন্তু অলওয়েজ ডিসপ্লেসমেন্টকে ডিনোট করে। তাহলে এখানে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্টটা বলে দিয়েছে পার্টিকেলে, তোমায় ভেলোসিটি বের করতে বলেছে। খুব সিম্পল, খুব কোশ্চেন, মানে খুব ইজি কোশ্চেন, বাচ্চাদের কোশ্চেন, এটা আমার নেওয়া উচিত হয়নি। তাহলে ডিসপ্লেসমেন্টকে ডেরিভেটিভ করলে ভেলোসিটি চলে আসে, তাহলে a cos mu t প্লাস এপসাইলন, আবার মিউ টি প্লাস এপসাইলনকে ডেরিভেটিভ করলে একটা মিউ আসে, তাহলে এখানে a মিউ cos মিউ টি প্লাস এপসাইলন আসছে। dx dt মানে এটা আমাদের ভি ভেলোসিটি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার ভি স্কোয়ারটা কার সাথে মিলছে আমাদের এখানে বলছে, তাহলে ভি স্কোয়ারটা আমি এখানে বের করি। ভি স্কোয়ার মানে কি? a স্কোয়ার মিউ স্কোয়ার cos স্কোয়ার মিউ টি প্লাস এপসাইলন। এবার সবাই আমরা খুব ভালো করে জানি যে cos স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার মিউ টি প্লাস এপসাইলন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এ স্কোয়ার মিউ স্কোয়ার দিয়ে গুণ করলে কত হবে? এ স্কোয়ার মিউ স্কোয়ার দিয়ে আমি যদি গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের? এটা হচ্ছে এ স্কোয়ার মিউ স্কোয়ার ইন্টু 1, মানে এটার সাথে 1 গুণ করলে এটা হচ্ছে, আর এটা গুণ করে দিলে মিউ স্কোয়ার ইন্টু
এ স্কোয়ার মানে এ সাইন মিউটি প্লাস এপসাইলন তার হোল স্কোয়ার। এবার এ সাইন মিউটি প্লাস এপসাইলন মানে কি এক্স, তো তাহলে এ স্কোয়ার মিউ স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার এক্স স্কোয়ার মানে তো এক্স, মিউ স্কোয়ারটা কমন চলে যাবে, তাহলে মিউ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার মানটা কত হয়ে গেল মিউ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে অপশন এ ইজ পুরোপুরি কারেক্ট। তাহলে চারটের মধ্যে মিউ স্কোয়ার, হ্যাঁ মিউ স্কোয়ার তো আছে এখানে, সরি এখানে মিউ আছে, এক্সট্রিমলি সরি, এখানে মিউ স্কোয়ার আছে, অপশন ডি ইজ কারেক্ট। তাহলে এখানে মিউ আছে, মিউ ইন্টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে না, মিউ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার হবে না, মিউ তো নেই, তাহলে মিউ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে অপশন ডি ইজ পুরোপুরি কারেক্ট।